আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে আমাদের রানিং এইচএসসি ব্যাচ ২৬ এবং ২৭। ২৭ ব্যাচ তার কেবল হাফ ইয়ারলি এক্সাম মোরাললেস শেষ কমপ্লিট করছে। হ্যাঁ? আর ২৬ ব্যাচ এসএসসির পরেই যে এটা আসলে আহ এসএসসির পরে মেইনলি এইচএসসি পরীক্ষার ভিতরে বসতে চলেছে। এখন মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে তারা তাদের ২ জনই আসলে একাডেমিক লাইফটা কাটাচ্ছে। আমরা এইচএসসির সময়টাকে একাডেমিক এবং অ্যাডমিশন এই ২ টার ভিতরে আসলে ভাগ করতে পারি। অর্থাৎ তোমার একাডেমিকটা শেষ হওয়ার পরেই তুমি একটা ভালো সময় পাবা হচ্ছে অ্যাডমিশনের জন্য। বলা হয় ভালো সময়, এটা বেসিক্যালি ভালো স্টুডেন্টদের জন্যই। যারা চিন্তা করতেছো পরীক্ষার আগের রাতে আবার জৈব রসায়ন পড়বা, তাদের জন্য আসলে কখনোই অ্যাডমিশনের জন্য পড়ার যে ৪ মাস, এই ৪ মাস সময়টা আসলে কখনোই বেশি না। তো এই যে তুমি একাডেমিক লাইফটা কাটাচ্ছ, তোমার এই একাডেমিক লাইফের মধ্যে যে ভুলগুলো ভাইয়া বিশ্বাস করো যে ভুলগুলো, হ্যাঁ, তোমাকে তোমার অ্যাডমিশন টাইম পর্যন্ত ভোগাবে, সেগুলো নিয়ে আজকে আমরা একটু ডিপ ডাউন অ্যানালাইসিস করব। আজকের এই ভিডিও কন্টেন্টটা তুমি শেষ পর্যন্ত দেখলে আমি তোমাকে অন্তত এতটুকু অ্যাসিওর করতে পারবো, তুমি তোমার অ্যাডমিশন টাইম, অ্যাডমিশন লাইফ, তুমি ২৭ ব্যাচে থাকো, ২৬ ব্যাচে থাকো, যেটাতেই থাকো না কেন, খুব ক্লিয়ার কাট একটা ধারণা পাবা যে আসলে কোন জিনিসগুলো আমাকে এড়ায় চলতে হবে, কোন জিনিসগুলো আমাকে মাস্ট কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এবং এখানে আসলে কোনো প্রকার মানে ধরো কি বলবো, সেকেন্ডারি কোনো আলাপ থাকবে না। এটা লেজিট হচ্ছে একেবারে ভার্সনের কথাবার্তা থাকবে। সো আমি তোমাকে সাজেস্ট করবো জাস্ট যে তুমি জিনিসগুলোকে একটু প্রপারলি বুঝো আমি কি বলতে চাচ্ছি, এবং সেই অনুযায়ী একটু আমল নেওয়ার চেষ্টা করো, তুমি উপকার পাবাই। প্রথম যে কথাটা সবথেকে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি একাডেমিক লাইফটা পড়তেছো না, ক্লিয়ার পয়েন্ট এখন থেকেই রাখতে হবে যে তুমি কি ধরনের প্রিপারেশন নিবা, সেটা সম্পর্কে একেবারে বেসিক ক্লিয়ার পয়েন্ট রাখা লাগবে। এই কি ধরনের প্রিপারেশন নেওয়ার মধ্যে মেজর যে অংশটা, সেটা কি, তুমি সায়েন্সে থাকবা, ধরে নাও সায়েন্স থেকে পড়তেছো, সায়েন্সেই থাকবা। সায়েন্স থেকে থাকলে তোমার জন্য কি থাকে, ডিউ এ, মানে যেটাকে আমরা বলতেছি ভার্সিটি ক ইউনিট। এখানে থাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মানে লেটস আমি বলে দিলাম হচ্ছে বুয়েট। হ্যাঁ, মানে বুয়েট প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং। তারপরে থাকতেছে হচ্ছে আরেকটা কি ভাই, মেডিকেল। তো তোমাদের কি হাতে এটা অপশন আছে, ডিউ বি এর অপশন আছে। হ্যাঁ, মানে ভার্সিটি বি ইউনিটেও চাইলে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারো, ডিউ বি। এগেন আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেকে আইবিএ প্রিপারেশনও নিয়ে থাকে। ভার্সিটি ক, ঢাবি ক দিয়ে আমরা একটা ভার্সিটি ক পুরোটাকেই কভার করতেছি। তুমি কোন ওরিয়েন্টেড প্রিপারেশন নেবে এটা তোমার একাডেমিক লাইফে ফিক্স থাকা উচিত, মোর অরলেস ফিক্স থাকা উচিত, আনলেস তোমার এইচএসসি পরীক্ষার ভিতরে যে কোনো একটা জায়গার মধ্যে উপরালা না করুক কোনো একটা খারাপ ফলাফল হয়, তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি যেন ওই রেঞ্জেই থাকে, ওই ধাঁচেই থাকে। সো তোমার ভিতরে একটা কোশ্চেন থাকতে হবে কিসের প্রিপারেশন তুমি নিবা, এটা এখন থেকেই ফিক্স করো, এখন থেকেই। তোমার কাছে যদি মনে হয় যে না আসলেই তোমার কিউমুলেটিভ যে সুবিধাগুলা, যেমন ধরো তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো খুব স্ট্রং পয়েন্ট, এগুলো তুমি খুব ভালো পারো, এগুলো তোমার ভালো মার্ক আছে, এবং তোমার কনফিডেন্স তুমি এইচএসসিতে ভালো মার্ক উঠাইতে পারবা, তোমার কনসেপ্ট বুঝতে ভালো লাগে, তোমার বেশিক্ষণ পড়াশোনা করতে ভালো লাগে, বেসিক হিসাব, গো ফর ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং নিবা কি নিবা না এরকম ডিলেমার ভিতরে আছো, ভার্সিটি কত তোমার জন্য একটা প্রাইম টার্গেট হতে পারে। আর মেডিকেল বেস যেটা প্রিপারেশন, এটা তো মানে কি বলবো, ওরা তো আগে থেকেই ঠিক করে রাখে যে তারা মেডিকেল প্রিপারেশন নিবে। তো এই যে যেই বেস তুমি প্রিপারেশনগুলো নিচ্ছ, এটা সম্পর্কে যেন ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকে, এবং তুমি জানো বেসিক্যালি একেবারে ওই সময়ে যে তুমি যেমন ফলাফল করার চিন্তা করতেছো, ওই ফলাফলের উপর নির্ভরশীল হওয়ার পরেও যেন দ্বিতীয়বার এটা ভাবা না লাগে যে আমি কোন ধাঁচের প্রিপারেশনটা নিব। হ্যাঁ, কখনো নিজেকে ওভার এস্টিমেট করবা না যে তোমার আসলে মানে আমি যোগ্যতা বা আদার্স অন্যান্য নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি না, তারপরেও বলে দিই সিম্পলি। ধরো হচ্ছে তুমি পুরো একাডেমিক লাইফের ভিতরে খুবই কম পড়াশোনা করছো বা করতেও চাচ্ছ এরকম, অথচ তোমার টার্গেট হচ্ছে যে না আমি ইঞ্জিনিয়ারিং এ করে ফাটাই ফেলবো। এটা টু টাফ। তুমি যখন লেস ইফোর্ট দিয়ে হাই অ্যাম্বিশন রাখতেছো, তোমার জন্য ক্ষতিকর। এই অ্যাম্বিশনের সাথে তোমার ফ্যামিলি কানেক্টেড হচ্ছে, আত্মীয় স্বজন কানেক্টেড হচ্ছে, আশেপাশের মানুষজন কানেক্টেড হচ্ছে, সবার জন্য জিনিসটা দুঃখজনক এবং ক্ষতিকর। আমি পার্সোনালি সাজেস্ট করব তুমি ক্লিয়ার পয়েন্ট অফ ধারণা রাখো তুমি কোন ধাঁচে প্রিপারেশন নিতে চলেছো, এটা একাডেমিক থেকেই। বিশ্বাস করো তুমি উপকৃত হবা, হবাই। ওকে, এবং সেই ওরিয়েন্টেশন হচ্ছে কিনা এখনকার পড়াশোনাগুলো, যেমন ধরো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ, তুমি ডিপ ডাউন বেসিকে যেতে চাচ্ছ না, কনসেপ্ট ভালো করে বুঝতে চাচ্ছ না, গুরুত্বপূর্ণ জটিল ও কঠিন টাইপের যে ম্যাথগুলো সেগুলোতে তুমি হাত দিতে চাচ্ছ না, তোমার গতিবিদ্যা স্থিতিবিদ্যার অবস্থা খারাপ, ত্রিকোণমিতি তুমি কম পারো, তাহলে এটা দিয়ে তো হবে না, মেইনলি এটা তো বুঝতেছো। সো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হলে ওই ওরিয়েন্টেড পড়াশোনা এখন থেকেই সেই রকম ভাবে তুমি হচ্ছে টাইম ইনভেস্ট করা শুরু করবা। ভাই একটা জিনিস মাথায় রাখো, বইয়ের টপ 10 হয়তো বা হচ্ছে যে মানে রীতিমতন বর্ন, যে তারা হচ্ছে যে আসলে জন্মগতভাবেই একেবারে মানে ধরাছোঁয়ার বাইরের মেধাবী, বাট বাকি মানুষজনগুলো পরিশ্রমী, বাকি মানুষজনগুলো কখনো বাই বর্ন এরকম হয়েছে এমন না। সো তুমি আমি যদি আসলে ডিরেক্ট এটার উপরে বিশ্বাসী হই যে আমি তো আমার মেধার থেকে বেশি বিশ্বাসী হচ্ছে পরিশ্রমে, ও মেধায় আগাবে আমি ওটাকে পরিশ্রম দিয়ে কাটাবো, এই বিশ্বাসে যদি বিশ্বাসী হই, তাহলে তোমার জন্য একটা প্রাইম টার্গেট হচ্ছে একাডেমিক লাইফে তুমি তোমার বেস্টটুকু দিবা, যেই ওরিয়েন্টেড তুমি প্রিপারেশন নিতে যাচ্ছ, হোক এটা মেডিকেল, হোক এটা ভার্সিটি, হোক এটা ইঞ্জিনিয়ারিং। আমি এটা বলতেছি না তোমাকে এখন থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে না, তোমার একাডেমিকে যেটা তুমি পড়তেছো সেটাকে সেই ওরিয়েন্টেশনে পড়ার চেষ্টা করো।
সবসময়। এবং এটার আর একটা খুব সুন্দর ডিলেমাও আছে, সেটা হচ্ছে যে এখানে প্ল্যান বি এর কথা, এটা আমি এখন বলবো না, একটু পরেই বলতেছি। এটা আর একটা চরম ভুল আসলে, বুঝছো? কেমনে যাচ্ছি সেখানে। এরপরে চলে আসো ভাইয়া, বেসিক ভার্সেস প্র্যাকটিস, কোথায় সময় বেশি দিব? এই যে একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আমরা একাডেমিক লাইফের ভিতরে এটা খুব ভালো মতন ভুগি। লেটস সে আমি যদি এখন তোমাকে এবারে ক্লিয়ারলি বলি, তোমরা বর্তমানে যে 2 ব্যাচ আছো মানুষজন, তো ভাইয়া তুমি যে ব্যাচের হও, 26 হও 27 হও, 27 মানেই হচ্ছে এখন বেসিক, 26 মানেই হচ্ছে এখন প্র্যাকটিস। তাহলে এই কথাটার মাধ্যমে কি তুমি এটা পুরোটার উত্তর পেয়ে যাও না যে কোথায় সময় বেশি দিবা? যখন তুমি 27 ব্যাচে আসো, তুমি প্র্যাকটিস করবা না এমন না। লেটস সে 100%-এর ভিতরে আমি তোমাকে পার্সেন্টেজটা বুঝাই দিচ্ছি। 100%-এর ভিতরে যখন হচ্ছে আমি 27 বলতেছি, তখন বেসিক সে লিটারালি বেসিক দিবে হচ্ছে কত? 70%ই দিবে সে বেসিকে, প্র্যাকটিসে দিবে 30%। অবভিয়াসলি 30% দিয়েও সে এক্সামের আগে পড়বে, সব মিলায় হচ্ছে কমপ্লিট করতে পারবে। ওকে, আবার যখন 26 ব্যাচের কথা বলতেছি, ও এখন প্র্যাকটিসে দিবে 70%, বেসিকে তার সময় খুব বেশি দেওয়ার দরকার নাই, ওর আজকাল কাজে হচ্ছে যে ভাই পরীক্ষা, বুঝছো? তো তুমি যখন পড়তেছো, বুঝতেছো, তুমি এই যে 50-50 করার চিন্তা ভাবনা করো না, এগুলোও একটা ভুল ধারণা। তোমাকে টাইমটা বুঝতে হবে, কোন সময়ে কি করতে হবে। তুমি পরীক্ষা তোমার কাল বাদ পরশু, তুমি এখন মানে আসলে কতটুকু কমপ্লিট করতে পারবা ভালো করে পড়া ছাড়া? মানে মার্ক পাওয়া ছাড়া তোমার আলটিমেট টার্গেট বা আলটিমেট গোলগুলো আর কি কি হইতে পারে? আর তো কিছু না। আপাতত মার্কই লাগবে। অ্যাডমিশনের টাইমের ভিতরে যা পাবা, যেটুকু আসলে কোপ আপ করা যায় না সেটুকু কোপ আপ করার চেষ্টা করবা। এই না চিন্তা ভাবনাটা, বুঝছো? তাহলে তুমি আসলে বেসিক ভার্সেস প্র্যাকটিস দেখো যে এই দুইটার ভিতরে সামঞ্জস্য আসতেছে কিনা, তুমি 26 হও 27 হও। ওকে, নেক্সট যেটা, সেটা হচ্ছে সব মোটামুটি করে পড়া ভার্সেস ইম্পর্টেন্ট অংশ ভালো করে পড়া। এই জিনিসটাও না ঘুরে ফিরে একই কথা। ইম্পর্টেন্ট অংশ ভালো করে পড়া, এই জিনিসটার টার্গেট নেবে হচ্ছে আমাদের 26 ব্যাচ। 27 সালারা কখনো এখন ইম্পর্টেন্ট অংশ ভালো করে পড়বে এরকম না। 27 সালাদের এখন চম্বুকত্বও পড়তে হবে। 27 সালাদের এখন মানে চম্বুকত্ব যদিও সেকেন্ড পেপারে আছে, এখন এটা বলাটা আসলে কঠিন। 27 সালাদের আমি বলি ভৌত জগত রাশিও পড়তে হবে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারও পড়তে হবে, পড়তেই হবে। তুই তোর একাডেমিক লাইফে আছিস, তুই তোর বেস্ট ইফোর্টটা দিবি এখন, এবং সম্পূর্ণটাই দিবি হচ্ছে বেসিকের উপরে, মানে সবই তোমাকে পড়তে হবে। এই টেন্ডেন্সিটাই মাথার ভিতরে রাখা লাগবে। হ্যাঁ, শর্ট সিলেবাস তো ইনশাল্লাহ 26 ব্যাচ থেকে শেষ, এবং আশা করি কোনো প্রকার দুর্ঘটনা না ঘটলে এটা আর ব্যাক করবে না। এই যে শর্ট সিলেবাস কত বড় একটা কাজ ছিল, এটা যে মানুষজনগুলা শর্ট সিলেবাস পড়াশোনা ভার্সিটির ভিতরে আসে তারা খুব ভালো মতন জানে, হাড়ে হাড়ে জানে। তোমার প্রতি আমার সিম্পল সাজেশন হচ্ছে, তুমি সব মোটামুটি ভাবে পড়া এটা চিন্তাই রাখো না, তুমি সব পড়াটাকেই চিন্তা করো, সব পড়া কিরকম ভাবে ভালো করে পড়া এরকম ভাবে। আর যারা 26 ব্যাচের মানুষজন আছো তাদেরকে এখন ইম্পর্টেন্ট অংশ বুঝতে হবে, ইম্পর্টেন্ট অংশ ধরতে হবে, কারণ ওই ঘুরে ফিরে একই কথা, আজ বাদ কালে তাদের পরীক্ষা। চেষ্টা করতে হবে তুমি তোমার ম্যাক্সিমাম ইনপুটটুকু দিবা হচ্ছে এক্স্যাক্ট যা ইম্পর্টেন্ট সেটার উপরে। কারণ ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখতে পাওয়ার জন্য না অনেকগুলা হচ্ছে যে উপায় টুপায় আছে। যেমন উপায় টুপায় বলতে, যেমন ধরো তোমাদের যে রিভিশন, যেমন আমাদের ক্ষেত্রে ছিল হচ্ছে সিআরপি রিভিশন। সো সিআরপি রিভিশনের একটা সিম্পল উদাহরণ দিয়ে আমি শেষ করি। আমি হচ্ছে তোমাদের জৈব রসায়ন পড়াইছিলাম একাডেমিকে, 27-এর একাডেমিক ব্যাচ, 26-এর রিভাইভ, 26-এর এসিটি এডি সবটাতেই আছে দেখবা। 12টা লেকচারে শেষ করা হয়েছে, মোরলেস সেটার টাইমিং ছিল প্রায় 29 ঘন্টা মতো জৈব রসায়ন। সেই সিআরপি রিভিশনে সেই জৈব রসায়নই পড়ানো হয়েছে আসলে 4টা লেকচারে ভাইয়া, 4টা লেকচারে। হ্যাঁ, এবং সেটা টাইমিংটা দেওয়া হয়েছে 4টা লেকচারে ছিল হচ্ছে 9.5 ঘন্টা এক্স্যাক্টলি। তো এই যে ধরো কিভাবে আসলে এটা পসিবল হলো, 26 থেকে 9.5 একেবারে 4 ভাগের 1 ভাগ হলো কেমনে? এটার কারণটা হলো যে ওখানেও চেষ্টা করা হয়েছে একেবারে ইম্পর্টেন্ট যতটুকু ততটুকু। তুমি যদি বিক্রিয়া কার সাথে কে ভেঙে কি তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে এতটুকু সহ দেখতে চাও, তাহলে তোমাকে ওই একাডেমিক দেখা লাগবে। বাট তুমি যদি চিন্তা করো যে এ বিক্রিয়া করে কি তৈরি হবে এবং সেটার কারণটা কি, এবং ও না থাকলে অন্য কেউ কিভাবে তৈরি হতে পারে, তাহলে তোমার সিআরপি এমসিকিউ দেখলে, সিআরপি এমসিকিউ বলো বা সিআরপি রিভিশন বলো, সেটা দেখলে মোর দ্যান এনাফ। আমার পয়েন্ট অফ ভিউটা কি ধরতে পারতেছো? এই জিনিসটা ধরা কিন্তু খুব জরুরি। ওকে, সো এখন ইম্পর্টেন্ট অংশে তোমাকে নজর দিতে হবে। তুমি যদি এখন চিন্তা করো তুমি অনশট করে কমপ্লিট করবা, লাস্ট শট সেট করে কমপ্লিট করবা, আমাদের যে কম্প্যাক্ট যেই রিভিশন প্রোগ্রাম, ক্যাপশন রিভিশন প্রোগ্রামের যে কম্প্যাক্ট ক্লাসগুলো সেখান থেকে কমপ্লিট করবা, তুমি একটা রাইট ট্র্যাকে আছো। তোমার আসলে এই জিনিসটা এখন দরকার। এখন যে তুমি বেসিক কনসেপ্ট, ফাউন্ডেশন এগুলা খুঁজতে যাওয়াটা আবার বোকামি, তাহলে তুমি আসলে সন্ধিহান হয়ে যাবা, কারণ তোমার সময় কম, পাড়ি দিতে হবে অনেক পথ, মাথায় রেখো। এরপরে আসে হচ্ছে ভাইয়া উইক পয়েন্ট নিয়ে কাজ না করা। দেখো, আমরা আমাদের এটা একেবারে একটা বেসিক ভুল হিসাবে চালু করি। সেই চালু করি কখন জানো? একেবারে একাডেমিক লাইফের শুরুতে। এবং আমরা এই যে উইক পয়েন্টটা, এটা প্রথমে হচ্ছে যে এটাকে সিস্ট হিসেবে রাখি, বুঝছো? সিস্ট, তারপরে এটা টিউমার হয়, টিউমার থেকে পরে এটা যায় হচ্ছে ক্যান্সারে যায়, এমনভাবে যায়। প্রত্যেকটা স্টেপে তুমি জানো তোমার জন্য এটা ক্ষতিকর হচ্ছে, প্রত্যেকটা স্টেপে তুমি বুঝছো যে এটা আসলে তুমি করতেছো, তোমার হাত আছে এর ভিতরে, অ্যান্ড স্টিল তুমি নিজেকে হেল্প করতে চাচ্ছ না। তার মানে তোমার থেকে আসলে মানে অধপতনে আর কেউ যেতে পারে না ভাই, আর কেউ যেতে পারে না। যখন তুমি তোমার ভুল জানো অথচ ভুল নিয়ে কাজ করো না, তখন ওকে বোধহয় স্বয়ং আল্লাহ তাআলাও আর হেল্প করবে না, এমন।
তুমি নিজেকে হেল্প করার চেষ্টা করো, উপরওয়ালা তো আছেনই তোমাকে হেল্প করার জন্য। আমরা এখানে আছি, উপস্থিত আছি তোমার যে কোনো প্রকার একাডেমিক যা প্রবলেম হচ্ছে সেগুলোকে আসলে সলভ করে দেওয়ার জন্য, বোঝানোর জন্য, ধরানোর জন্য। তোমার আমার পড়ানো পছন্দ হয় না, নো ইস্যুস, যেখানে পছন্দ হয় সেখানেই পড়ো, কোনো সমস্যা নাই। এটা তো এমন বাধা ধরার কিছু না। তোমার আমার আইডিওলজি ভালো লাগে না, যেখানে ভালো লাগে সেখানে যাও, বাট করো। কমপ্লিট করার টার্গেটটা হচ্ছে এরকমভাবে 27 ব্যাচ লিটারেলি এসএসসিতে পর্যন্ত আমি পাইছিলাম তাদেরকে, তো ওর কি আমার ছোট ভাই বোনের মতন রীতিমতন। 26 ব্যাচ যখন আমি প্রথম হচ্ছে যে একেবারে ম্যাথ লেভেলে ক্লাস নেওয়া শুরু করি তখন থেকে হচ্ছে যে আছে, দুইটা ব্যাচের সাথে আমার কানেকশন যথেষ্ট ভালো। হ্যাঁ, তোমাদের প্রতি সাজেশন হচ্ছে সিম্পল এইটা, 26 হও 27 হও, তুমি তোমার উইক পয়েন্টটা নিয়ে কাজ করো, এইটা তোমাকে অ্যাডমিশনে চরম লেভেলে ভোগাবে, চরম লেভেলে ভোগাবে। এইখানে একটা ঘটনা বলি আমি অবশ্যই। আমি যখন ঢাবি ভর্তি পরীক্ষা দেই, তার ঢাবি ক ইউনিট, তার হচ্ছে এক্স্যাক্ট আমার কাটায় কাটায় মনে আছে 22 দিন আগে থেকে আমি বায়োলজি পড়া শুরু করছিলাম, 22 দিন আগে থেকে। এবং শুরুর দিনগুলোতে আমার মনে হতো যে বুক ফেটে খালি কান্না আসতো ভাই। কেন? কারণ এত কিছু পড়তে হয়, কোনটা ছেড়ে কোনটা পড়বো, কিভাবে ধরবো, কিভাবে আগাবো, বায়োলজিতে আদৌ কি আমি পারবো। একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে বায়োলজিতে আগাবো, বাই হুক অর বাই ক্রুক, যাই থাকুক না কেন আমি পিসিএমবি দাগাবো, সিম্পল কথা শেষ। পিসিএম এটার ভিতরে আমার ভালো দক্ষতা ছিল, বায়োলজিতে খাইতাম হচ্ছে যে লিটারেলি মারা। বাট স্টিল ওই 22 দিন পরিশ্রম করেও আমি বায়োলজির ভিতরে, টোটালে তো ছিল হচ্ছে যে আমাদের 15 আর 10 25 মার্ক না, তো এই বায়োলজির ভিতরে আমি পাইছিলাম হচ্ছে 19.05 এরকম একটা মার্ক, 05 কি 53 এমন কিছু একটা মার্ক। তো আমার জন্য এটা অনেক বেশি, আমার জন্য এটা অনেক বেশি ছিল মার্ক। হ্যাঁ, 19 পয়েন্ট, যেখানে আমি হচ্ছে যে কেমিস্ট্রিতেও পাইছিলাম বোধহয় 18.75 এমন একটা মার্ক, বুঝছো। আর বাদ বাকি ওগুলাতে একটু 20-এর উপরে ছিল, সো মোটামুটি ভাবে আমি হচ্ছে বেঁচে গেছিলাম। তো তোমার প্রতি সাজেশন হচ্ছে এটা পসিবল, পসিবল যদি তুমি আমার মতন এরকম পেন নিতে চাও তাও পসিবল, আমার মতন এরকম পেন না নিয়ে করতে গেলেও পসিবল। আমার মতন পেন নিতে গেলে প্যারা খাওয়ার সম্ভাবনা বেশি। তার থেকে ভালো যখন তুমি একাডেমিকে আছো, যখন তুমি বুঝতেছো এটা আমার উইক পয়েন্ট, যখন তুমি বুঝতেছো ম্যাথের আমার অনেক জিনিসপাতিগুলো হচ্ছে যে ফ্যাকাশে হয়ে আছে, ধোয়াশে হয়ে আছে, তখন তুমি কেন কাজ করতেছো না সেটা নিয়ে? গো ফর ইট, অবভিয়াসলি গো ফর ইট। এইবার আসো একটা জিনিস তোমাকে আমি বুঝাই, সেটা হচ্ছে এই যে প্ল্যান বি না রাখা। অ্যাডমিশন টাইমে যারা আমরা প্ল্যান বি রাখি না, তারা জাস্ট আমার মতন সিম্পল একটা মারা খাবা। আমি কেন বলতেছি মারা খাবা? কারণ জিনিসটা হচ্ছে এটা অস্বীকার করার কিছু না, আমি একজন বুয়েট ফেলিয়ার মানুষ। হ্যাঁ, তা আমার টার্গেট ছিল বরাবরই বুয়েট। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ফেলিয়ার মানুষ এসে তোমাকে হচ্ছে অনেক জ্ঞান দিচ্ছি, তাই না? আসলে ফেল করাটাও তো, ফেল করা থেকেও তো শিক্ষা নেওয়া যায় বোধহয়, যায় না? আর আমি আমার ওই গোল অ্যাচিভ করতে পারি নাই, এখন ধরো ডিউতে আছি কোনো রকম আর কি, খেয়ে পড়ে বাঁচতেছি। যাই গে, যেটার কথা বলতেছিলাম মেইনলি সেটা হচ্ছে যে ফেলিয়ার বলতে আমি আমার হচ্ছে যে হয়ে গেল, প্রিলি ক্লিয়ার হয়ে গেল, 20 ব্যাচে যেহেতু পরীক্ষা দিয়েছিলাম তখন থেকে প্রিলি শুরু হয়েছে, প্রিলি ক্লিয়ার হয়ে গেল। যখন রিটেন আসলো, রিটেনে ওয়েটিংয়ে পেলাম, আমার সিরিয়াল ছিল হচ্ছে 1653, আর 1612তে যে বইটার লাস্ট সিরিয়াল টিকছিল, 1215 সিট, 1215 থেকে 1612 পর্যন্ত ওয়েটিং টানছিল। সো কোয়াইট হার্ট ব্রেকিং, বুঝছো। বাট স্টিল তোমার আসলে একটা প্ল্যান বি রাখা উচিত। আমি যদি প্ল্যান বি হিসেবে কুয়েট রাখতাম বা চুয়েট রাখতাম, আমি জানি না তখন আমার জীবনটা কেমন হইতো বা কি হইতো। বাট ওই যে বাচ্চা থেকে যে একটা ইঞ্জিনিয়ারিং করবো, অটো বানাবো, হ্যান ত্যান, এরকম একটা চিন্তা ভাবনা ছিল, এটা বোধহয় আরেকটু বেটার আমি করতে পারতাম, বা আমার লাইফ প্যাশন নিয়ে বোধহয় একটু বেটার আগাইতে পারতাম। এখন আমি ভার্সিটিতে যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তেছি, বাট স্টিল একটা প্ল্যান বি রাখা মানুষের উচিত। আর আরেকটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ, এই যে পাশাপাশি প্রিপারেশনের নামে দুইটাই হারানো। প্ল্যান বি তুমি রাখছো, কিন্তু প্ল্যান বি কে তুমি এমনভাবে লালন করতেছো যে, মানে প্ল্যান বি কে তুমি এমন ভাবে লালন করতেছো যে হচ্ছে প্ল্যান বি তোমার প্ল্যান হয়ে গেছে এরকম, অথবা প্ল্যান বি কে তুমি এত অবহেলা করতেছো যে প্ল্যান বি বলে কিছু আছে এটা উপেক্ষা হয়ে গেছে। ধরো হচ্ছে যে তোমাকে বলতেছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ভার্সিটিটা অটোমেটিক হয়ে যায়, ওর ওর কান সাপার উপর একটা টাস করে বাড়ি দাও আগে, যে এটা বুঝছো, ভার্সিটি প্রিপারেশন যারা হয়ে যায় বলতেছে ওর কানের উপরে একটা বাড়ি দাও। কারণটা হইলো যে তোমাকে যত যাই বলুক ট্রিপলেট হওয়া মানুষজন, এক্সেপশন তো আমার উদাহরণ না, এগেইন শুধু এক্সেপশন বলা না, যেটি এরকম এই যে বুয়েটেও টার্গেট, বুয়েটে হইলো, ভার্সিটিতে হইছে, ও যে ভার্সিটির প্রিপারেশন নিয়ে কি নিজে পড়ছে, সেলফ স্টাডি যে কতক্ষণ করছে, ভার্সিটির কোশ্চেন ব্যাংকটাকে যে তুলাধুনা করছে, এটা তুমি জানোই না, এটা বিহাইন্ড দ্য স্টোরি, জানোই না। আমি এখান থেকে ডিরেক্ট বলতেছি, বাই বর্ন মেধাবী না হলে কখনো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটি চান্স পেয়ে যাবে এরকম না, আনলেস তুমি যদি ভার্সিটি নিয়ে সেলফ স্টাডি না করো। হ্যাঁ, ও হচ্ছে আলাদা করে কোচিং করে নাই, আলাদা করে কিছু করে নাই, এটা হইতেই পারে, বুঝছো। ভার্সিটি এ যাদের, তাদের প্ল্যান বি হিসেবে অবশ্যই বিটাকে রাখা উচিত। প্ল্যান বি হিসেবে অবশ্যই তাদের আরো যেই জায়গাগুলো রয়েছে, লেটস সে তার এগ্রি রাখা উচিত, মানে ওই ভার্সিটি এর ভিতরেই তো ঢুকতেছে, এই যে এই জায়গাগুলোকে রাখা উচিত, জিএসটি রাখা উচিত অবশ্যই, বুঝতেছো। এগেইন যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যই, মানে ওই যে এই জন্যই কিন্তু আমাদের অফলাইন বেশ কিছু কোচিং সেন্টার ইঞ্জিনিয়ারিং এর সাথে ইঞ্জিনিয়ারিং বায়োলজি করায় দেয়, আবার মেডিকেলের সাথে মেডিকেল ম্যাথটাও কমপ্লিট করায় দেয়। কেন? কারণ তোমাদের দুইজনেরই একটা মেজর টার্গেট হচ্ছে আমাদের ডিউ এ। কারণ তুমি আমি যত যাই বলি, ইঞ্জিনিয়ারিং এর ভিতরে মোরাললেস মানুষজন ঢুকবে হচ্ছে 7 থেকে 8,000ও না ভাই, এর থেকেও কম, এটা কি বলতেছি আসলে, মানে আমি যদি ওই যে
ইগুলাকেও ধরি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকেও ধরি, ওগুলা বাদ দিয়ে ধরলে এটা 4 থেকে 5K। এইখানে যদি আমরা ধরি মেডিকেলের ভিতরে তাহলে এটা লেজিট 4.5K। তাহলে বাদ বাকি এত মানুষজন কোথায় যায়? ঢাবিতেই কি না, ঢাবিতে তো 2K, মাত্র 1815। তাহলে তারপরে কি? আর বাদ বাকি নিচের গুলাতে যায়। নিচের গুলাতে বলতে অন্যান্য ভার্সিটি এগুলোর ভিতরে যায়। সো উই শুড গো ফর এ প্ল্যান বি, বাট মাথায় রাখতে হবে প্ল্যান বি হচ্ছে একটা প্রজাপতি, তোমাকে এটা বাঁচায় রাখতে হবে। তুমি যদি এটাকে খুব আলতোভাবে ধরে রাখো এটা উড়ে যাবে, তুমি যদি এটাকে খুব বেশি চাপাচাপি করে ধরো তাহলে এটা মরে যাবে, কোনোটাই করতে দেওয়া যাবে না, বুঝছো? এবং একাডেমিক টাইমে যখন তুমি তোমার বেস্ট পড়াশোনাটা কমপ্লিট করতেছো, বেস্ট ওয়ে দিয়ে পড়াশোনাটা কমপ্লিট করতেছো, তখন তোমার যে কন্টেন্ট সাপোর্টটা লাগবে, হ্যাঁ, মেক শিওর এই কন্টেন্ট সাপোর্টটা যেন, এই কন্টেন্ট সাপোর্টটা যে তোমার যে কন্টেন্ট সাপোর্টটা লাগবে, এই কন্টেন্ট সাপোর্টটা যেন তোমার সেলফ স্টাডির ভিতরে যুক্ত হয়। এবং সেলফ স্টাডির জন্য ভাইয়া মানে বলে বলে যেটিকে হচ্ছে যে পিটায় পিটায় পড়ানো না লাগে, সেলফ স্টাডির জন্য অনলাইন রেকর্ডেড ক্লাস, অনলাইন রেকর্ডেড ক্লাস, এইটার উপরে মনে হয় না আর কোনোটা তোমাকে এতটা বেস্ট আউটপুট নিয়ে এসে দিতে পারবে। লেটস সে আমাদের অ্যাপের ভিতরে একটা সিঙ্গেল নোটিফিকেশন তুমি পাবা না, যারা আমাদের AC2AD প্রোগ্রামে আছো অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের 26-এর AC2AD প্রোগ্রামে ছিলা, তাদের জন্য আমি জাস্ট একটা সিম্পল ওয়ে দেখাই তোমার এই কন্টেন্ট সম্পর্কিত। ধরো এটা হচ্ছে যে আমাদের AC2AD প্রোগ্রামের, এখানে এত পরিমাণ আসলে কন্টেন্ট দেওয়া, ম্যাটেরিয়ালস দেওয়া, যে একটা স্টুডেন্ট অ্যাট দিস পয়েন্ট মাঝে মধ্যে শুরুতে আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আমি কি করব। বাট একটা জিনিসও মাথায় রাখবা যে তুমি যখন একটা স্টার্টিং পয়েন্ট দেখবা, লেটস সে ডেমো ক্লাস, এগুলা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, যেগুলো তো শুরুর দিকে চ্যাপ্টারই থাকবে, তারপরে ম্যাথ সলভিং আছে, ইন্ডিরিয়ালস আছে, একাডেমিক ক্লাস তো এটা হচ্ছে প্রো, এটাই করতে হয় মেইনলি, হ্যাঁ, টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, এবং একেবারে লাস্টে যা ধরো এক্সাম আছে, তারপরে হচ্ছে যে বইগুলো আমাদের দেওয়ার কথা, সেই বইগুলো জিনিসপাতিগুলো দেওয়া আছে, এগুলো তো সবার হচ্ছে যে স্টার রেটিং দেওয়া। কথা হচ্ছে যখন তোমার কাছে আমি পুরোটা একেবারে দেখাই দিলাম যে দেখ ভাই তুই ওই কর্নার থেকে তোকে এই কর্নার অবধি যাইতে হবে, এই হচ্ছে তোর আলটিমেট টাইম লাইন, লাইফ গোল, তখন তোমার কাছে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকবে যে আমাকে এই রেঞ্জ অবধি খেলতে হবে, তার আগে হাঁপিয়ে যাওয়া যাবে না, তার আগে ঘুমিয়ে পড়া যাবে না। সো তোমাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হতে পারে। এবং একাডেমিক টাইম থেকে যখন তুমি এক্সাক্ট অ্যাডমিশন ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে চাচ্ছ, তখন তোমার জন্য একটা বেস্ট সলিউশন AC2AD একাডেমিক টু অ্যাডমিশন। এটার কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পাবা, তুমি যে ডেমো ক্লাস নিজেই চেক দিতে পারো, যারা আসো তারা কমেন্ট করে জানাতে পারো। এবং 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 মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে এখানে যেহেতু একাডেমিক টু অ্যাডমিশন বলা আছে, তাই এখানে একাডেমিকের পরে অ্যাডমিশনের ক্লাসগুলো অলরেডি যুক্ত করা থাকে। এবং আমাদের যেটা মোস্ট রিসেন্ট তোমাদের সিনিয়র ব্যাচ 25 ব্যাচের জন্য যে একেবারে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাসগুলো, সেগুলো এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। প্রি অ্যাডমিশনও চলতেছে 26 ব্যাচের জন্য মেইনলি, তার মানে এই না যে তাকে হচ্ছে যে এখন থেকেই ওই ওরিয়েন্টেড পড়তে হবে। আমাদের 3টা প্রোগ্রাম আছে, 0 থেকে ঢাবিয়ান, 0 থেকে ডিএমসিয়ান, 0 টু ডিএমসিয়ান এন্ড 0 টু বুয়েটিয়ান, এমন। তো এই জিনিসগুলোর মানে হচ্ছে তোমার ওই ওরিয়েন্টেশনে নিয়ে যাওয়া। দ্যাট ডাজেন্ট মিন সারাদিন এখন বই খুলে বসে থাকতে হবে, এইচএসসির ভিতরে ডাব্বা দিতে হবে। তুমি বোর্ড কোয়েশ্চেনকে ফার্স্ট প্রায়োরিটিতে দিবা, বাট তোমার এখন তোমার একটু হলেও তোমার ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে সমস্যা কি? জাস্ট 10-12টা 15-20টা 25-30টা 40-50টা কোয়েশ্চেনই তো, ওটা তো ভাই সলভ করা দিচ্ছে, তারপরে তুই নিজে যাই যদি কয়টা সলভ করতে পারিস। এই যে রোজার ভিতরে ইবাদত বান্দেগি পালন করার সাথে সাথে এই কাজটুকু কি খুব কঠিন আমাদের জন্য? না। যারা চাচ্ছে, যারা পারছে তাদের জন্য ঠিকই সহজ, তাদের জন্য ঠিকই কমপ্লিট করতেছে এবং তারাই জিতবে, এটাই খুব সত্য কথা। আমি তোমাকে বলতেছি যে তুমি যেত শুরু করো, শুরু করো, বাকিটা ইনশাল্লাহ তোমাকে ট্র্যাকে নিয়ে চলে যাবে। তোমার নিয়ত যদি সৎ হয়, উপরওয়ালা তোমাকে হেল্প করবেন, তুমি ইনশাল্লাহ জিততেও পারবা, রাজত্বও করতে পারবা। সো তোমাদের জন্য সাজেশন এতটুকুই, যতটুকু বললাম যে যেই ভুলগুলো আসলে তোমার একাডেমিক লাইফ থেকেই তুমি শুরু করছো, যেটা তোমাকে অ্যাডমিশন পর্যন্ত ভোগাবে, এই একাডেমিক লাইফের এগুলো লাগাম টেনে ধরো, স্টার্ট করো, ইনশাল্লাহ একসাথে ভালো কিছু হবে। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।